गुड इवनिंग सकलके आज के आमार पीपीटी प्रेजेंटेशन टपिक हलो डिसकास द इम्पोर्टेंस ऑफ प्लानिंग एंड प्रिपारेशन एज ए टास्क ऑफ टीचिंग और द्वितीय हाउ इज मोटिवेटिंग लार्नार एंड एसेंशियल टास्क ऑफ टीचिंग अर्थात एक जन शिक्षक महाशय क्लास नीते जाওয়ার আগে প্ল্যানিং এন্ড প্রিপারেশনের গুরুত্ব কি শিক্ষাদান করার ক্ষেত্রে এবং দ্বিতীয় যে শিক্ষক মহাশয় কীভাবে মোটিভেটেড বা উদ্দীপিত করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ সহায়তা করবে সে সম্বন্ধে আমরা এটি সম্পর্কে বিস্তারিত গভীরভাবে আলোচনা করব এই পিপিটি প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে। এরপর হচ্ছে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটিতে কি রয়েছে যে একটি মানুষের ছবি রয়েছে, সেই ছবিটিতে রয়েছে যে তার মধ্যে দেখছি মস্তিষ্কে কিছু প্রশ্ন উত্তর ঘোরাঘুরি করছে। যে প্রথম রয়েছে হোয়াট এম আই টিচিং, হু এম আই টিচিং, তারপরে রয়েছে হাউ উইল টিচ ইট, তারপরে রয়েছে হাউ উইল আই নো ইফ দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ হোয়াট এম আই টিচিং অর্থাৎ আমি কী পড়াবো। এবার হচ্ছে হু এম আই টিচিং অর্থাৎ আমি কাকে পড়াবো। এর পরবর্তী রয়েছে হাউ উইল আই টিচ ইট অর্থাৎ আমি কীভাবে তাদের পড়াবো সেটি সম্বন্ধে তার মধ্যে চিন্তা ভাবনা করছে। এবার রয়েছে যে হাউ উইল আই নো ইফ দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতে পারলো কি বুঝতে পারলো না বা শিখতে পারলো কি শিখতে পারলো না সে সম্বন্ধে আমি জানবো কীভাবে। অর্থাৎ একটি শিক্ষক মহাশয়ের এই চিন্তা ভাবনাগুলি তখনই তার মাথা ঘোরাঘুরি করে যখন সে প্রথম দিন কোনো একটি ক্লাসে যায়, তখন তার মধ্যে চিন্তা ভাবনাগুলো ঘোরাঘুরি করে। কিন্তু পরবর্তীকালে যখন শিক্ষক মহাশয় প্ল্যানিং ও প্রিপারেশনের মাধ্যমে যখন কোনো শিক্ষাদান করতে যায় কোনো ক্লাসরুমের মাধ্যমে, তখন তার কী হয় এই চিন্তা ভাবনাগুলি ধীরে ধীরে দূর হতে থাকে। অর্থাৎ একজন বিএড ট্রেনিং টিচার ও ডিএলএড ট্রেনিং টিচারের এই প্রশ্নগুলি বেশি ঘোরাঘুরি করে। কিন্তু পরবর্তীকালে একটি ক্লাসরুমে গিয়ে যখন সে পড়ানো শুরু করে তখন তার কাছে প্রশ্নগুলি থাকে না, তার কাছে শুধু এই প্রশ্নগুলির উত্তর একে একে পেয়ে যায় বা চিন্তা ভাবনা করা অন্যান্য জিনিসপত্র পেয়ে যায়। এটি এখানে বলা হয়েছে। এরপর রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন, যে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন আর ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক অফ টিচিং। কী বলা আছে যে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন আমাদের গুরুত্বপূর্ণ কাজ কিসের ক্ষেত্রে, টিচিংয়ের ক্ষেত্রে। এতে কী করছে যে শিক্ষক মহাশয় একটি লেসন বা একটি পাঠ্যক্রমকে অর্গানাইজড ওয়েতে পড়াবে, সেটা অবজেক্টিভ থাকবে তার। এবং এখানে শিক্ষক মহাশয় কী রয়েছে যে শিক্ষার্থীদের ফোকাসড, এঙ্গেজিং অ্যান্ড মিনিংফুল অ্যান্ড স্টুডেন্টদের অ্যাক্টিভ করে তুলবে শিক্ষার্থীর মাধ্যমে। এই শিক্ষার মাধ্যমে শিক্ষক মহাশয় যদি একটু প্ল্যানিং এর প্রিপারেশন নিয়ে এসে পড়াতে শুরু করেন তাহলে কী হবে, ধরুন আবহ বিকাশ চ্যাপ্টারটা পড়াবো ক্লাসে এসে যায়। এবার ধরুন আমি পড়ালাম যে আবহবিকার কাকে বলে, ক্ষয়ভবন কাকে বলে, বঞ্চিত ক্ষয় কাকে বলে, নগ্নীভবন কাকে বলে, মৃত্তিকা সৃষ্টির প্রসেস, তাদের সোয়াল ইরোশন, তারপর আমরা ইফেক্টিভটা। তাহলে কীভাবে একটি সিকোয়েন্সে চলবে, সিকোয়েন্সে চলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিখতে ও বুঝতে ভালো পারবে, তার একটি মিনিংফুল হয়ে দাঁড়িয়েছে। তাই প্ল্যানিং এর প্রিপারেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে কোনো ক্লাসরুমে। এরপর হচ্ছে আমাদের যে ফেজেস অফ টিচিং। এই ফেজ আমরা কী জানি সকল যে টিচিংয়ের তিনটি ফেজ রয়েছে। কী কী সেটা হচ্ছে প্রিএক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ আর পোস্ট অ্যাক্টিভ ফেজ। প্রিএক্টিভ ফেজের মধ্যে আমাদের রয়েছে যে অবজেক্টিভ, একটি শিক্ষাদান করার জন্য একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকতে হবে একটি বিষয়। সেই অবজেক্টিভটি কী, যে আমি ধরুন ক্লাস 8-এ আবহবিকার চ্যাপ্টারটি পড়াবো। আবহবিকার চ্যাপ্টারটি পড়ানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কী শিখবে, শিখবে যে আবহবিকার কাকে বলে, ক্ষয়ভবন কাকে বলে, মৃত্তিকা সৃষ্টি কীভাবে হচ্ছে, মৃত্তিকা ক্ষয়ের কারণ, ফলাফলগুলি। তাহলে কি একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকলো বা একটি অবজেক্টিভ পারপাসে পড়াবো, যে এই উদ্দেশ্যে শিক্ষার্থীদের পড়াচ্ছি। এবার হচ্ছে সিলেকশন দ্য কন্টেন্ট বা সিলেকশন কন্টেন্ট কী হচ্ছে যে আমি আবহবিকার পড়াবো, তবে সিকুয়েন্স অফ কন্টেন্ট, সিকুয়েন্স অফ কন্টেন্টের মধ্যে রয়েছে যে আমার আবহবিকার, ক্ষয়ভবন, নগ্নীভবন, বঞ্চিত ক্ষয়, সোয়েল ফরমেশন প্রসেস, সোয়েল ইরোশন, এগুলি। এরপর হচ্ছে আমার মেথড, টিচিং মেথড। টিচিং মেথডের মধ্যে রয়েছে যে আমি আমাদের যেটা জানি 5টি স্কিল রয়েছে। এছাড়া আমরা বিভিন্ন টিচিং এইডস ব্যবহার করতে পারি। ইউজিং এইডস মানে এই ধরুন চার্ট, মডেল, পিপিটি প্রেজেন্টেশন, সেই মেথড বা স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ বা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, এগুলির মধ্যে দিয়ে তাহলে মিনিংফুল ও এঙ্গেজফুল হতে হবে। হয়তো শিক্ষার্থীদের আমি শুধু টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ পড়লে শিক্ষার্থীরা বুঝতে পারবে না। কেমন যে শিক্ষার্থীদের শুধু আমি বলে গেলাম, শিক্ষার্থীরা শুনে গেলো, তাহলে কী বুঝবে, অতটা ভালোভাবে বুঝবে না, শিখবেও না। কিন্তু আমি যদি পরবর্তীকালে শিক্ষার্থীদেরকে পড়ালাম, শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করলাম, উত্তর দিলাম, শিক্ষার্থীদের আমি কিছু প্রশ্ন করে উত্তর দিলাম, তাহলে কী হবে, এটা টিচার স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচে ভালো তারা বুঝতে পারবো, শিখতে পারবে। আর ইমপ্লিকেশান, এত যে প্রিপ্ল্যানিং আমরা করলাম, এটা ইমপ্লিকেশান করার জন্য একটি নির্দিষ্ট ক্লাসরুম থাকতে হবে। ক্লাসরুমে যেখানে আমি প্রসেসটি ইমপ্লিকেশান করবো অর্থাৎ প্রয়োগ করতে পারবো। এরপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ। ইন্টারঅ্যাক্টিভ ফেজে আমাদের কী রয়েছে যে প্রথমে নো ইয়োর লার্নার,
জানা, অর্থাৎ আমি কাদেরকে শেখাবো তারা কি কি জানে বা জানে না সে সম্পর্কে আমার জানা। দ্বিতীয় হচ্ছে টেস্ট প্রিভিয়াস নলেজ। তারপর রয়েছে ইজি মাইক্রো টিচিং স্কিল। তো প্রথম হচ্ছে যে যাদেরকে পড়াবো কোনো ক্লাস, যেমন ক্লাস 9 মানচিত্র বা স্কেলটি পড়াবো, তাহলে প্রথম জানতে হবে যে কোনো ক্লাসে পড়াবো, কী পড়াবো, সেটি যে আমি কাদের পড়াবো সেটি সম্বন্ধে। তারপর হচ্ছে আমাদের যে টেস্ট প্রিভিয়াস নলেজ, যে ক্লাস 9 গিয়ে আমি মানচিত্র স্কেল পড়াবো, তাতে শিক্ষার্থীদের জানবো যে আমি স্কেল তারা জানে না, স্কেল সম্বন্ধে কী জানে বা স্কেল বা মানচিত্র সম্বন্ধে কী জানে বা মানচিত্র সে সম্বন্ধে আমি জিজ্ঞাসা করছি। তারা প্রিভিয়াস নলেজ যেটি সম্বন্ধে তাদের মধ্যে কী রয়েছে বা মানচিত্র মানে তারা কী বুঝছে, মানচিত্র মানে কোনো কাগজের টুকরো না কি বুঝছে, যা দৈর্ঘ্য প্রস্থ থাকছে, জালিকা থাকছে, ভূগোলক থাকছে, সেগুলো সম্বন্ধে। এরপর রয়েছে আমাদের মাইক্রো টিচিং স্কিল, যেমন কোনো একটি বিষয় পড়ানোর মাধ্যমে হঠাৎ করে আমাদের প্রশ্ন উত্তর করতে পারে না, কী করে আমাকে একটি স্কিলের মধ্যে যেতে হয়, যেটি 5টি স্কিল রয়েছে: ইন্ট্রোডাকশন, কোয়েশ্চানিং, ইউজিং টিচিং এইডস, তারপরে ইনফোর্সমেন্ট, তারপর রয়েছে আমাদের ইলাস্ট্রেশন। তো ইন্ট্রোডাকশন স্কিলের মধ্যে আমি কী করবো, যে আবহবিজ্ঞান চ্যাপ্টারটা পড়ানোর সময় করবো যে শিক্ষার্থীদের আমি আবহবিজ্ঞান সরাসরি জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করছি আমরা বলো কোন গ্রহে বসবাস করি, বা তোমরা কি নদী দেখেছো, বা আমাদের গ্রহে খাদ্য উৎপাদন হয় কি না এ সম্বন্ধে। তারপর আমি জিজ্ঞাসা করতে পারছি ওদের যে আচ্ছা বলো তো নদীতে তোমরা বড় বড় পাথর দেখেছো বলে, তারপরে হ্যাঁ স্যার, তাহলে নদীতে যে পাথরগুলি থাকে পাথরগুলি বলো তো ক্ষয় হয় কীভাবে, তবে দীর্ঘদিন ধরে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা এগুলি উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতির ফলে দীর্ঘদিন ধরে, এভাবে ধীরে ধীরে গভীরে যাবো। এরপর কী করবো, শিক্ষার্থীদের আমি কিছু টপিকটি সম্বন্ধে কোশ্চানিং করবো ইন্ট্রোডাকশনের পরে, যে ক্ষয়ভবন কাকে বলে, বঞ্চিত ক্ষয় কাকে বলে, তারা বলবে বা আবহবিকার ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। এরপর বলতে আমি করবো ইউজিং টিচিং এইডস, যেমন সলভ ফরমেশন প্রসেসটি আমি দেখানোর জন্য শিক্ষার্থীদের বিভিন্ন চার্ট বা মডেল বা পিপিটি প্রেজেন্টেশনের সাহায্য নেব। যে কী বিভিন্ন মডেলের সাহায্যে দেখা যাচ্ছে প্রথমে অর্গানিক সয়েল, তারপর হচ্ছে আমাদের টপ সয়েল, তারপর আমাদের সাব সয়েল, তারপর প্যারেন্ট রক, আমাদের বেড রক। এগুলো আমি যদি একটু মডেলের সাথে দেখিয়ে দিই তাহলে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে ও শিখতে পারবে। একদম শুধু বলে দিই তাদের যে তাহলে তারা অতটা শিখতে পারবে না, কিন্তু মডেলের চার্ট ব্যবহার করার মাধ্যমে তারা শিখতে পারবে ভালোভাবে। এবার হচ্ছে উৎসাহ দাও, শিক্ষার্থীদের আমি কিছু প্রশ্ন করলাম, তারা বললো উত্তর দিল, তাহলে তাদেরকে আমাদের রিইনফোর্সমেন্ট মানে উৎসাহ দান করতে হবে, সেটা সবসময় পজিটিভ রিইনফোর্সমেন্ট। হয়তো বললাম হ্যাঁ তোমরা পারবে, তো ভালো বলছো, জিজ্ঞেস করলাম কাউকে আবহবিকার কাকে বলে, সে বললো স্যার আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যখন সস্থানে পড়ে থাকছে তাকে আমরা বলছি আবহবিকার। তাহলে কী হলো, শিক্ষার্থী বললো আবহবিকার কাকে বলে, তখন তাকে আমি বললো বাহ খুব ভালো বলেছো, বসো। এভাবে তাদের রিইনফোর্সমেন্ট করতে হবে, বা তুমি ভালো বলেছো, ভেরি গুড, এসো, বা আরও ভালো চেষ্টা করবো, এভাবে তাদের রিইনফোর্সমেন্ট করতে হবে। এবার হচ্ছে পোস্ট অ্যাক্টিভ, যে চেক বিহেভিয়ারাল চেঞ্জেস। আমরা কি জানি লার্নিং মানে হচ্ছে, লার্নিং কি, লার্নিং হচ্ছে লাইফ লং প্রসেস, যেটা আমাদের কী করো বিহেভিয়ারাল চেঞ্জ, সেটা শুধু শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও। যে চেক বিহেভিয়ারাল নলেজ, অর্থাৎ আমি আবহবিকার চ্যাপ্টারটি পড়ানোর পর শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবো যে তারা আবহবিকার ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয়, অগ্নিভবন তারা জানলো কি না, বা কীভাবে তারা বুঝতে পেরেছে কি না, সেটি সম্পর্কে আমাকে জানতে হবে। অর্থাৎ তাদের এক্ষেত্রে তাদের বিহেভিয়ারাল চেঞ্জেস হলো ও পড়াশোনার মাধ্যমে, যে আবহবিকার ক্ষয়ভবন, অগ্নিভবনের মধ্যে তাদের জানতো না, সেটা সম্পর্কে জানলো, অর্থাৎ তাদের নলেজ বাড়লো এবং তাদের সাহসিকতা বাড়লো, তাদের বিহেভিয়ারালটা অনেকটা চেঞ্জ হয়ে উঠলো। এবার হচ্ছে আমাদের এভালুয়েশন। এভালুয়েশন কি, যে পড়ানোর শেষে শিক্ষার্থীদের আমি কিছুটা প্রশ্ন উত্তর করবো, তারা উত্তর দিল এবং আমি তাদের ব্যাখ্যা করবো যে হ্যাঁ এটা ঠিক বলছো, এটা ঠিক ভুল বলেছো, তাহলে কী করবো যে তাদের একটা অ্যানালিসিস বা এভালুয়েশন করা হয়। এভাবে আমাদের ফেজ অফ টিচিংটা চলতে থাকে, রিঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ। এরপর হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড পার্টিসিপেশন এজ এ টাস্ক অফ টিচিং। তাহলে হচ্ছে প্ল্যানিং আর প্রিপারেশনের গুরুত্ব, যে অর্গানাইজ লেসন। প্রথমে আমি একটা টপিক সিলেকশন করলাম, টপিক সিলেকশন করার পরে কী হবে, আমাকে একটি ক্লাসটির মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সিকোয়েন্সে করাতে হবে, যে প্রথম 10 মিনিট ইন্ট্রোডাকশন, তারপর আমাকে ইন্টারেক্টিভ, তারপর আমাকে ইলাস্ট্রেশন করাতে হবে। তাহলে কী হবে, যেটা অর্গানাইজ হতে লেসনসে চলবে, বা প্রথমে আমি তাদের পড়াবো, তাদের কিছু প্রশ্নোত্তর করবো, এভাবে চললে শিক্ষার্থীরা বুঝতে ও শিখতে পারবে। যেমন এখানে একটি চিত্র রয়েছে, চিত্রটি কী হয়েছে, যে শিক্ষক মহাশয় এটি গ্লোবের সাহায্যে শিক্ষার্থীদের দেখাচ্ছেন যে কীভাবে মুন ফেজ, সান ফেজ এবং হয় সেটি। তাহলে কী শিক্ষার্থী শিক্ষক মহাশয় প্রথম তাদের পড়ালো, তাদের ছবি দেখালো, তাদের পরবর্তী ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক মহাশয় তাদের কিছু প্রশ্ন উত্তর করছে, তারা উত্তর দিচ্ছে। এভাবে লেসন প্ল্যান করতে হবে আমাদের। এবার ক্লিয়ার গোল, যে প্রতিটি চ্যাপ্টার পড়ার আমার শিক্ষক মহাশয় নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে, যে এটি পড়ার পর শিক্ষার্থীরা কী শিখলো বা কী শিখবে কী শিখবে না সে সম্বন্ধে। যেমন আমি
আর বাউর চাপ পড়ানোর সাথে সাথে কী হবে, শিক্ষার্থীরা বাউর চাপ সম্বন্ধে জানতে পারবে, বাউর প্রবাহ সম্বন্ধে জানতে পারবে, সে সম্পর্কে তার শিক্ষক মাসের ক্লিয়ার গোল হয়ে গেল এবং শিক্ষার্থীরা বুঝতে পারবে। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে কোনো ক্ষেত্রে টাইম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ ক্লাস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যে 40 মিনিটের ক্লাসটিতে আমাকে প্রথম 10 মিনিট আমাকে ইন্ট্রোডাকশন পড়াতে হবে, তারপরে আমাকে ইন্টারাক্টিভ ফেজ করতে হবে, তারপরে আমাকে অ্যানালিসিস করতে হবে, এবার এভালুয়েশন করতে হবে। এভাবে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যে প্রথমে আমি পড়াবো আবহাওয়া বিজ্ঞান। আবহাওয়া বিজ্ঞান কাকে বলে দিলাম যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ সহস্থান পড়ে থাকছে, তাকে আবহাওয়া বিজ্ঞান বলছে। এর পরবর্তী তাদের আমি জিজ্ঞাসা করবো যে তাহলে আবহাওয়া বিজ্ঞান যখন সহস্থান পড়ে থাকছে তাহলে কি ক্ষয়ভবন কি ওটা না আলাদা? তো বললো স্যার কেউ বলে আলাদা, কেউ বলে ওটা, তাহলে এইভাবে ইন্টারাক্টিভ চলবে। এর পরবর্তীকালে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা আবহাওয়া বিজ্ঞান ক্ষয়ভবন বুঝতে পারলে, তো এবার বলো তো তোমরা কী কী শিখলে, এবার তাদের অ্যানালাইসিস করবো। বা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটিতে কী রয়েছে যে মডেল রয়েছে, মডেলটিতে আমি পড়ানো শুরু যে আরবান প্ল্যান, যে একটি বর্তমানে নদীর ধারে আরবান সেন্টারগুলো রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেটি সম্বন্ধে। তো এই মডেলটি নিয়ে আমি শিক্ষার্থীদের পড়াবো। একটি ক্লাসে প্রথম ইন্ট্রোডাকশন দেবো, তারপরে মডেলটি বলবো, এসব বিস্তারিত আলোচনা করবো ছবির মাধ্যমে, যেটার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন। এবার রয়েছে বেটার টিচিং মেটেরিয়ালস। শিক্ষাক্ষেত্রে গিয়ে শুধু শিক্ষাদান করলে না, টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। তাহলে কী হবে, শিক্ষক মহাশয়কে প্রথমে একটি ভালো বই থাকতে হবে বা বই পড়ে যেতে হবে, এছাড়া চার্টস, মডেলস, পিপিটি প্রেজেন্টেশন নিয়ে যেতে হবে, এছাড়া অন্যান্য জিনিস নিয়ে যেতে হবে। যেমন এই যে আমি ছবিটিতে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়াররা তারা নদীর ধারে কাজ করছে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য বা ট্রান্সপোর্ট সেন্টার গড়ে উঠছে, এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে এই যে মডেলটি পড়ানোর জন্য কী করতে হবে, যে একটি সময় চার্ট ও মডেল নিয়ে গেলাম যে নিউ আরবান প্ল্যানিং সম্বন্ধে। তাহলে তারা শিক্ষার্থী আরও ভালো বুঝতে পারবে ও শিখতে পারবে, যা তাদের কাছে শিক্ষণকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে গড়ে তুলবে। এরপর হচ্ছে আমার ইম্পর্টেন্স অফ প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন অ্যাজ এ টাস্ক অফ টিচিং। যে কনফিডেন্স, শিক্ষক মহাশয় একটি বিষয় সম্বন্ধে গভীরভাবে জানার ফলে তার মধ্যে একটি কনফিডেন্স আসবে এবং শিক্ষার্থীরা প্রশ্নোত্তর করলে তার সহায়তা করবে উত্তর দানের ক্ষেত্রে। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রিপারেশন অ্যান্ড প্ল্যানিং। এরপর ইউজিং টিচিং এইডস। যে শিক্ষক মহাশয় ক্লাসে যে কখন টিচিং এইডসটি ব্যবহার করবে, কখন ইলাস্ট্রেশন করবে, কখন ইন্ট্রোডাকশন করবে, সে সম্বন্ধে একটি ক্লিয়ার ধারণা থাকা দরকার, বা এর ব্যবহার সম্বন্ধে নির্দিষ্ট ধারণা থাকা দরকার। যে আবহবিকার পড়ানোর সময় প্রথমে আমি আবহবিকার বলবো, তারপরে একটি পাথরের টুকরো নিয়ে গিয়ে সেটাকে দেখাবো যে পাথরের টুকরোটিতে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হওয়ার ফলে শিলা ক্ষয় হয়ে আমাদের আবহবিকার হচ্ছে। এভাবে আমি মেটেরিয়ালস বা মডেল ব্যবহার করে শিক্ষাদান করতে পারি। এরপর হচ্ছে অ্যাড্রেসিং স্টুডেন্ট নিডস। যে শিক্ষাদান করার সাথে সাথে আমি বুঝতে পারবো যে শিক্ষাটা কী চাইছে বা কী প্রয়োজন। কিছু শিক্ষার্থী রয়েছে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কিছু শিক্ষার্থী রয়েছে ধীরে ধীরে বুঝতে পারে। তাহলে আমার কী করতে হবে, দুটোকে সমানভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলাম, তারপর তাদের প্রশ্নোত্তর করলাম কীভাবে বুঝলো কি না। এভাবে আমাদের বুঝতে হবে যে শিক্ষার্থীরা কী চাইছে কি না, বা কখন একঘেয়েমি হয়ে পড়ছে সেটা আমাকে দূর করতে হবে এনজয়ফুল লার্নিংয়ের মধ্যে দিয়ে। সেটা কখন আমাকে গল্পের ছলে পড়াতে হবে, এভাবে যেমন বুঝতে পারবো বা বোঝা উচিত যে শিক্ষকের যে শিক্ষার্থীরা কী চাইছে। এটি আমার ডেভেলপ হবে এই পিপিআর প্ল্যানিংয়ের মাধ্যমে টিচিং টাস্কের। এরপর হচ্ছে প্রফেশনাল গ্রোথ। একজন শিক্ষক মহাশয় যখন প্রথম দিন ক্লাসে যাবেন, প্রথম ক্লাস নিতে, তখন তার মধ্যে যে ভয় বা কাজ করবে সেটি কী হবে, ধীরে 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 দূর হবে এবং তার গ্রোথ হবে টিচিংয়ের ক্ষেত্রে। যেটি আগে 30 মিনিটের ক্লাসে তার সময় ম্যানেজমেন্টের একটা সমস্যা হয়েছিল বা তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে গেছিলো পড়াশোনা, সেটি কি হবে না। তাহলে কী হবে, শিক্ষক মহাশয়ের একটি নির্দিষ্ট টাইম সিকোয়েন্সে চলবে, যেটা তার প্রফেশনাল গ্রোথে সহায়তা করবে। হয়তো আমি প্রথম দিন ক্লাসে গেলাম তখন মৃত্তিকা বা সয়েল ফরমেশন প্রসেস পড়াতে পড়াতে আবহবিকার, রেগুলেট, এলিভেশন ইমপ্লিকেশন পড়াতে কী হলো, যেমন সময় দেখা গেল যে সময়ের আগে শেষ হয়ে যাচ্ছে, সেটি হবে না। কিন্তু এখানে পরবর্তী গিয়ে প্রফেশনাল গ্রোথ হয়ে গেল, অর্থাৎ আমরা দেখছি টাইমের মধ্যে শেষ করতে পারছি এবং আমার স্পিকিং স্কিল, অন্যান্য স্কিলগুলো ডেভেলপ হবে, যেটা প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশনে খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমাদের ডেভেলপ অবজেক্টস, ডেভেলপ টাস্ক টু মিট অবজেক্টস, তারপরে হচ্ছে ডিটারমাইন নিড রিসোর্সেস, তারপরে ক্রিয়েট টাইমলাইনস, তারপরে ডিটারমাইন ট্র্যাকিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এবার হচ্ছে বানাল দ্য প্ল্যান অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য প্ল্যান। তার ডেভেলপ অবজেক্ট, কোনো একটি নির্দিষ্ট বিষয় পড়ানোর জন্য ভূগোল বিষয় পড়ানোর মাধ্যমে কী যে অস্থির পৃথিবী বা অগ্নিতম পড়ানোর সময় শিক্ষার্থীদের কী যে
অগ্নুদ্গমের মাধ্যমে তারা জানতে পারবে যে অগ্নুদ্গম, সক্রিয় অগ্নুদ্গম, সুপ্ত অগ্নুদ্গম, সেগুলো সম্বন্ধে জানতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট আমার অবজেক্টিভ হয়ে গেল। সেই অবজেক্টিভটি ফুলফিল করতে হবে পড়ানোর মাধ্যমে দিয়ে, যে ট্রাক্স অফ টিচিংয়ের মাধ্যমে। অবশ্য ডিটারমিন নিড অফ রিসোর্স, যে পড়ানোর জন্য আমার কী কী রিসোর্সের প্রয়োজন। প্রথমে একটি বই, চক, ডাস্টার, এছাড়া শিক্ষার্থী, তার সাথে যে বিভিন্ন মডেল ও চার্ট। এর মাধ্যমে কী হবে, শিক্ষার্থীদের যে পড়ানোর জন্য তারা বুঝতে পারবে যে এটা কোনটি সুপ্ত আগ্নেয়গিরি, কোনটা মৃত আগ্নেয়গিরি, এগুলি তারা বুঝতে পারবে যে চার্ট ও মডেলের মাধ্যমে দেখালে। এবারে ক্রিয়েট টাইম লাইন, আমাকে একটা নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে বেঁধে দিতে হবে। যে 10 মিনিট আমি তাদের ইন্ট্রোডাকশন করলাম, বাকি 10-15 মিনিট আমি তাদের চার্ট মডেল দেখালাম, এভাবে। এরপর বলতে হচ্ছে ডিটারমাইন ট্র্যাকিং অ্যাসেসমেন্ট, যে শিক্ষার্থীরা কতটা শিখলো কতটা না শিখলো তার জন্য আমাকে অ্যাসেস করতে পরবর্তীকালে যে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে, যে তারা বলবো আগ্নেয়গিরি কাকে বলে, কোনটি মৃত আগ্নেয়গিরি, কোনটা আগ্নেয়গিরি বলে আমাদের কোন কোন শহর ধ্বংস হয়েছিল, বা সেগুলি সম্বন্ধে। ফাইনাল দ্য প্ল্যান, এটি প্ল্যান করার জন্য ফাইনাল প্ল্যানটা আমাকে কোথাও আউটপুট করতে হবে একটি নির্দিষ্ট শ্রেণী কক্ষে গিয়ে। আর ডিস্ট্রিবিউট দ্য প্ল্যান, ডিস্ট্রিবিউট কী হতে হবে, যে শ্রেণী কক্ষে গিয়ে আমাকে ছোটো ছোটো অংশে ভাগ করে করে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াতে হবে, এটি এখানে বলা হয়েছে। এবার রয়েছে হাউ ইজ মোটিভেটিং লার্নার্স অ্যান্ড এসেন্সিয়াল টাস্ক অফ টিচিং, অর্থাৎ মোটিভেটিং লার্নার্স ইজ এসেন্সিয়াল টাস্ক অফ টিচিং। কী বলছে, মোটিভেশন বা উদ্দীপক একজন শিক্ষকের শিক্ষার্থীদের শিখতে সহায়তা করে, বিকজ এটি শিক্ষার্থীদের ডেভেলপ করে ইন্টারেস্ট, লার্নিং, স্টে অ্যাক্টিভ ইন ক্লাসরুম, অ্যাক্টিভ থাকতে ক্লাসরুমের মাধ্যমে। বলছে হোয়েন স্টুডেন্ট আর মোটিভেটেড দে পুট ইন মোর এফোর্ট, যখন শিক্ষার্থীরা উদ্দীপ্ত হয়ে পড়ে কোনো শিক্ষক বিষয়ে, অর্থাৎ যখন তারা শিখতে পারে বুঝতে পারে তখন তারা উদ্দীপ্ত হয় বা বিভিন্ন মোটিভেটেড কথার মাধ্যমে তারা প্রচেষ্টা করে আরও শেখার, আরও জানা, এবং তারা আরও ভালো বুঝতে পারে এবং নির্দিষ্ট একটি গোল থাকে তাদের, সেটা অ্যাচিভ করার সহায়তা করেছে। না আমাকে এই ক্লাসটিতে বুঝতে হবে, পড়তে হবে, যা বলছে তা শিখতে হবে। এ টিচার্স এনকারেজেস গাইডেন্স সাপোর্ট মেক লার্নিং এনজয়েবল অ্যান্ড মিনিংফুল, শিক্ষকের কাজ কী থাকে, যে তাদের এনকারেজ করা, গাইডেন্স করা, সাপোর্ট করা, যাতে শিক্ষার্থীরা এনজয়ের সাথে মিনিংফুলের সাথে শিখতে পারে। অর্থাৎ আবহাওয়া পড়াতে আমাকে বাস্তব উদাহরণ দিতে হবে। যেমন পুরুলিয়ার অযোধ্যাবাসী বা পুরুলিয়ারবাসীরা জিজ্ঞেস করে, তোমরা আচ্ছা বলো তো কে কে কাঁসার নদী দেখেছো, কে কে সুবর্ণরেখা নদী দেখেছো, তারা বলেছে কিছু কিছু জন বলে হ্যাঁ স্যার দেখেছি। তাহলে কী হবে, তার মধ্যে এঙ্গেজফুল হয়ে যাবে। এঙ্গেজফুল হওয়ার পর তারা শিখতে পারবে, বুঝতে পারবে, ও তাদের বাস্তব উদাহরণ প্রয়োগ করা বলে তারা আরও ভালো বুঝতে পারবে। এবার হচ্ছে এনকারেজেস অ্যাক্টিভ পার্টিসিপেশন, যে মোটিভেট করার পরে, যে এখানে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, শিক্ষক মহাশয় কী করলো, তাদের প্রথম বললো যে পৃথিবীর সম্পর্কে তাদের বোঝালো, যে পৃথিবী ঘুরছে সে সম্বন্ধে তাদের বোঝালো, তাদের সে একটি গ্রুপ এসেছে। এবার শিক্ষক মহাশয় কী করছে, তাদের এনকারেজ করতে পার্টিসিপেট করতে, তাহলে শিক্ষার্থীরা অ্যাক্টিভ হয়ে গেলো, শিক্ষার্থীদের সাথে শিক্ষণে সহায়তা করবে। এবার হচ্ছে বিল্ড কনফিডেন্স, শিক্ষার্থীরা জানবে, শিখবে, বুঝবে, তাহলে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল একটা বেড়ে উঠবে ধীরে ধীরে। অর্থাৎ তাদের প্রথম জিজ্ঞাসা করলো আবহবিজ্ঞান, তারা বললো আবহবিজ্ঞান কাকে বলে, হয়তো ক্ষয় মানে একটা আলাদা বললো, তারা পার্থক্য, অর্থাৎ সহজ কোশ্চেন থেকে ধীরে ধীরে জটিল দিকে যাবো, তাহলে তাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড করবে। অর্থাৎ বলতে পারলে তাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড করে যাবে। অর্থাৎ মোটিভেটও করতে হবে যে না তোমরা পারবে, তোমরা কেন পারবে না, বাকি সকল পারছে। তাহলে যারা যে স্টুডেন্টগুলো হয়তো কম উত্তর দিচ্ছে বা বোঝার চেষ্টা করছে, তাহলে দেখবে শিক্ষার্থীরা সকলে প্রচেষ্টা করছে, উত্তর দেওয়ার চেষ্টা করছে। এবার হচ্ছে ইনক্রিজেস এফোর্ট অ্যান্ড পারসিস্টেন্স, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এফোর্ট মানে প্রচেষ্টা আরও বাড়বে। যে কিছু শিক্ষার্থীদের কোশ্চেন উত্তর জিজ্ঞাসা করার মাধ্যমে, উদ্দীপ্ত করার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্দীপ্ত হবে। তাহলে কী হবে, তারা আরও বলবে না আমি পারছি না, আরও পারবো। তাহলে তাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট না করার ফলে তারা উদ্দীপ্ত হবে, এবং ভুল উত্তর দেওয়া থেকে তারা চেষ্টা করছে না সঠিক উত্তর দিই, বা ভুল উত্তর দিলে তাদের কোনো দ্বিধাবোধ হবে না যে না বলবো কি না। তাহলে তাদের মধ্যে এফোর্ট ও চেষ্টা হচ্ছে না আমি পারবো, সকলে পারছে, মানে এই ধরনের প্রচেষ্টা মোটিভেটের মাধ্যমে তাদের বৃদ্ধি হবে ধীরে ধীরে। এরপর হচ্ছে মেক লার্নিং এনজয়েবল, শিক্ষক মহাশয় কী হচ্ছে শুধু মোটিভেট করলে হবে না, তাদের এনজয়েবল লার্নিং করে তুলতে হবে। তো শিক্ষক মহাশয় পড়ানোর সাথে সাথে তাদের বাস্তব উদাহরণ দিতে হবে, বাস্তব জগতে কী চলছে তার সম্বন্ধে আলোচনা করতে হবে, বা শিক্ষার্থীরা কী বলছে তা শুনতে হবে, তাহলে এনজয়েবল লার্নিং হবে। এছাড়া বিভিন্ন গেমের মাধ্যমে পড়াতে হবে, উদ্দীপ্ত করতে হবে বিভিন্ন গেমের মাধ্যমে। হয়তো জিওগ্রাফির আমি পড়াচ্ছি ধরুন কোনো একটি টপিক, তখন আমি তাদের বিভিন্ন ইমেজ বা তাদেরকে প্রিন্ট আউট দিয়ে দিলাম, তারা দেখে দেখে নাম লিখলো। তাহলে কী হবে, শিক্ষার্থীরা দুটো গ্রুপে ভাগ করে দেওয়ার ফলে কিছু শিক্ষার্থী উত্তর দিল, কিছু শিক্ষার্থী ভুল হবে, মানে জয়ী হবে। তাহলে তাদের মধ্যে একটি কম্পিটিশন আসবে, আর
এনজয়ফুল লার্নিং প্রসেস গড়ে উঠবে। এরপর হচ্ছে এর কাজ হচ্ছে সেলফ লার্নিং। শিক্ষার্থীদের মোটিভেট করতে হচ্ছে না স্বশিক্ষণ প্রয়োজন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে না বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে স্বশিক্ষণে সহায়তা করবে, তাদের উদ্দীপ্ত করতে হবে যে শিক্ষক মহাশয়ের কাছে শিক্ষার্থীর সাথে সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও শিখতে হবে, সে ইউটিউব হোক বা অন্যান্য পিডাব্লিউ প্ল্যাটফর্ম থেকে, তাহলে তাদের স্বশিক্ষণে সহায়তা করছে মোটিভেটেড। এরপর হচ্ছে ইমপ্রুভ একাডেমিক অ্যাচিভমেন্ট। শিক্ষার্থীদের মোটিভেট করার পর কোনো শিক্ষার্থী হয়তো ক্লাসরুমে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারছে না বা স্কোর আনতে পারছে না, তাহলে তাদের মোটিভেট করার পর সে পড়াশোনা করলো, পরবর্তী টেস্টে এসে ভালো ইমপ্রুভ করলো, অ্যাচিভমেন্ট আনলো, অর্থাৎ তার একাডেমিক স্কোর বৃদ্ধি পেল। এছাড়া আমরা যে আবহবিকা প্রসেসটি পড়ানোর সময়, সলভ প্রমোশন প্রসেসটি পড়ানোর সময় শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলাম যে আবহবিকা কাকে বলে। প্রথম ক্লাসে পারল কিন্তু পরবর্তী ক্লাসে সে বোঝার পর ঠিক বলতে পারলো, তাহলে কী হলো, তাদের মোটিভেট হওয়ার ফলে একাডেমিক অ্যাচিভমেন্টটা বাড়লো বা সে একটু উত্তীর্ণ হয়ে চলে গেল, এবার তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট হয়। এরপর হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভিটি ইনোভেশন। যে আমরা ডিসকভার লার্নিং থিওরি যেটা পড়লাম বুনারে, সেখানে আমরা কী জানি যে সবসময় শিক্ষার্থীদের শিক্ষক কী করে একটা লার্নিং পরিবেশ তৈরি করে দেবে যেখানে তাদের ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন থিঙ্কিংগুলো গড়ে ওঠে। অর্থাৎ শিক্ষক মাসে তাদের প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে যেতে পারে, একটি কোনো নদীতে দিয়ে নিয়ে গেল, নদীতে নিয়ে গিয়ে কী বলবে যে বলো তোমরা যেখানে নদীর কী কী ক্ষয় হতে পারে বা কী কী ল্যান্ডফর্ম গঠিত করে, উচ্চ গতিতে মধ্য গতিতে, তারা নিজেরাই করবে বা ক্রিয়েটিভিটি নিয়ে ইনোভেশন করবে, তাহলে তাদের মধ্যে ইনোভেশন আর ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। সেটা কী হচ্ছে এনকারেজের মাধ্যমে হচ্ছে, আবার উদ্দীপ্ত করার মাধ্যমে হচ্ছে, শিক্ষক মহাশয়ের কাজ একটি পরিবেশ তৈরি করে দেয়, এনকারেজিং পরিবেশ, যে শিক্ষার্থীরা যাতে শিক্ষণে সহায়তা করে। যেমন এখানে আমি একটু দেখতে পাচ্ছি ছবিটিতে রয়েছে কী রয়েছে, শিক্ষক মহাশয় তাদের সামনে একটি চিত্র তুলে দিয়েছে ওয়ার্ল্ড ম্যাপ। সেখানে কী বলছে যে বলো তো কোনটি কোন মহাদেশ হতে পারে, তাহলে শিক্ষার্থীরা নিজের ইচ্ছায় বলে গেল এটা ইউরোপ, এটা এশিয়া, এটা আফ্রিকা, এটা আমেরিকা, এই মহাদেশগুলির নাম বলে গেল। তাহলে শিক্ষার্থীরা কী হলো যে ইনোভেশন, নিজেদের মধ্যে নিজেরা ক্রিয়েটিভিটি থিঙ্কিংগুলো স্কিলগুলো বেড়েছে এবং ইনোভেশন করছে। এছাড়া সায়েন্স প্রজেক্টের ক্ষেত্রেও পড়তে পারে, আমি তাদের একটি লার্নিং পরিবেশ তৈরি করে দিলাম, ওটা পড়িয়ে দিলাম, তারা কী করলো যে সায়েন্স প্রজেক্ট নিজেরা তৈরি করলো, ভূমিকম্প কীভাবে হচ্ছে বা অনুৎপাত কীভাবে হচ্ছে সম্পর্কে প্রজেক্ট তৈরি করলো। তাহলে কী হলো, তাদের ইনোভেশন আর ক্রিয়েটিভিটি থিঙ্কিংগুলো বাড়ছে, বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে প্রাইজ দেওয়া হলো, তার মধ্যে তারা বলা হলো যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ হবে, তাদের প্রাইজ দেওয়া হবে। এছাড়া অন্যান্যদের অংশগ্রহণ করার পর তাদেরও প্রাইজ দেওয়া হবে। তাহলে কী হবে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আসবে যে না আমাদের শিখতে হবে, ফার্স্ট হতে হবে, প্রাইজ পেতে হবে, এবং তাদের উদ্দীপ্ত হয়ে শিক্ষণে সহায়তা করে মোটিভেশন। এবার হচ্ছে স্ট্রেংথ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। কি যে টিচার স্টুডেন্টশিপ রিলেশনশিপ হচ্ছে শিক্ষার্থীদের পড়ানোর সময় মোটিভেট করার সময় শিক্ষার্থী কিছু প্রশ্ন করলো, তাহলে শিক্ষক মশাই তাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট না দিয়ে তাদের বুঝিয়ে বলতে হবে না এটা এভাবে হয়। অর্থাৎ শিক্ষার্থীদের পড়ানোর সময় আবহবিকার পড়ানোর সময় সেগুলো ক্ষয়বহন কী স্যার, তখন তাদের বলতে হবে যে আবহবিকার প্রথমে তাদের ক্ষয়বহন, আবহবিকার সেটা চূর্ণের জন্য সস্থান করতে আছে, ক্ষয়বহনটা বই নিয়ে যাচ্ছে। তারপর তারা জানলো এবং মোটিভেটেড হলো যে না শিক্ষক মহাশয় প্রশ্নোত্তর করলে কী হচ্ছে, শিক্ষক মহাশয় আমাদের না বকিয়ে বকাঝকা করে আমাদের বুঝিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে, টিচার স্টুডেন্টসের রিলেশনশিপ হচ্ছে আর উদ্দীপ্ত হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে অ্যাচিভ হচ্ছে। ঠিক আছে, ওভারকাম ডিফিকাল্টিস। শিক্ষার্থীদের কী হচ্ছে পড়ানোর সাথে সাথে অন্যান্য বিষয়ের আবার বিষয়ের চাপ থাকে যে অ্যাসাইনমেন্ট হোক বা প্রজেক্ট হোক, সেক্ষেত্রে তাহলে শিক্ষক মহাশয় কী করবে বা অন্যান্য শিক্ষণের ক্ষেত্রে যে আবার অন্যান্য কোর্স করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় না সময়ের সাথে সাথে তোমাকে করে যেতে হবে, তাহলে কী হবে ঠিক হয়ে যাবে। অর্থাৎ ওভারকাম ডিফিকাল্টিস মানে যেগুলি শিক্ষার্থীদের ওভারকাম বা চাপের সৃষ্টি করছে সেগুলো উদ্দীপনার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আসবে শিক্ষক মহাশয়। এবং এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। শিক্ষক মহাশয় একটি লার্নিং প্রসেস করে দেবো যে অ্যাক্টিভ লার্নিং ক্লাসরুম তৈরি করবে যে বিভিন্ন প্রশ্নোত্তর মাধ্যমে। তাহলে কী হবে, শিক্ষার্থীরা সকলে প্রশ্নোত্তর দেবে, প্রশ্নোত্তরের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন রেট মানে সকলে স্বেচ্ছায় পার্টিসিপেশন করবে। হয়তো কুইজ করলাম, ডিবেট করলাম, তাদের উদ্দীপ্ত করলাম যে ফার্স্ট হলে প্রাইজ দেবো, সেকেন্ড হলে প্রাইজ দেবো বা না কিছু হলেও প্রাইজ দেবো। তাহলে কী হবে, তাদের মধ্যে একটা পার্টিসিপেশন রেট হচ্ছে যে মোটিভেট হচ্ছে না যে আমরাও পারছি না, আমরাও কিছু করতে পারবো, আমরাও পারবো, এভাবে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন রেটটি বাড়ছে। এবার সর্বশেষ রয়েছে আমাদের কনক্লুশন যে মোটিভেট লার্নার ইজ এন এসেনশিয়াল টাস্ক অফ টিচিং। কী করছে মোটিভেশন, কী করছে শিক্ষার্থীদের যে টিচিংটা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে ইন্সপিরেশন, ইন্টারেস্ট, বিল্ড কনফিডেন্স, এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন,
এগুলি কী করছে, শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্স বিল্ড করছে, এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে, এগুলো তাদের মধ্যে বিল্ড করছে ধীরে 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 শিক্ষক মহাশয় কিসের মাধ্যমে, মোটিভেটের মাধ্যমে হচ্ছে। শিক্ষার্থীরা প্রথম ভয় পেত, তারা দেখা যাচ্ছে বর্তমানে এঙ্গেজ হচ্ছে, পার্টিসিপেট করছে, সেটা শিক্ষক মহাশয় গুরুত্বপূর্ণ কর্তব্য সেটা গড়ে তোলা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের মধ্যে। মোটিভেটেড লার্নার নট অনলি গেইন নলেজ বাট অলসো ডেভেলপ লাইফলং লার্নিং হুইচ ইজ দ্য ট্রু গোল অফ এডুকেশন। কী বলছে, মোটিভেটেড টিচার নট অনলি জ্ঞান নলেজ, শিক্ষক মহাশয় শুধু তাদের জ্ঞান দেবে না, তাদের লাভ তাদের সারা জীবন ভালোবাসবে এবং সর্বোত্তপণে ভালোবাসতে শেখাবে এবং শিখতে শেখাবে, যেটা হচ্ছে শিক্ষণের মূল বা শিক্ষাক্ষেত্রে শিক্ষকের উদ্দেশ্য হওয়া উচিত, যে শিক্ষার্থীদের কীভাবে স্কুল ছুট বা ড্রপ রেট কমিয়ে মোটিভেটের মাধ্যমে আমি স্কুলে আনবো ও তাদের শিক্ষিত করে তুলবো ও তাদের বিভিন্ন ইনোভেশন আর ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো ডেভেলপ করবো। এটি হচ্ছে বর্তমান শিক্ষকের কাজ মোটিভেটেড করার মাধ্যমে, যেটি বর্তমানে অধিকাংশ স্কুলগুলিতে প্রায়শই দেখা দেয় বা দেখা দেয় না, আবার কিছু কিছু স্কুলগুলিতে কিছু কিছু শিক্ষক মহাশয় রয়েছে দেখা দিয়েছে। থ্যাংক ইউ।